লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পলাতক আওয়ামী মন্ত্রী এমপিদের মিলন মেলা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে ঢাকার স্পষ্ট বার্তা, পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্কের কথা বলছে দিল্লি। অপপ্রচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, 18 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। ভোজ্য তেলের দাম বাড়ল লিটারে 8 টাকা, আজ থেকে কার্যকর। সিডিএতে হরিলুট, 1000 কোটি টাকা লুটে নিয়েছে কর্মকর্তা সহ আওয়ামী লীগ নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে 21 টেলিভিশনের সংবাদ প্রচারের পর শেষ হলো চরণ চন্দ্রের 40 বছরের মামলা, 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবও ছিলেন সেখানে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় রোববার। আওয়ামী লীগ সরকার পতনের পর লন্ডনে এই সমাবেশ প্রথমবারের মতো সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রকাশ্যে দেখা গেল। অন্য একটা বিয়েতে গিয়ে যেসব কর্মকাণ্ড করছেন দেশের বিরুদ্ধে, সেটা আসলেও মানে কষ্টের এবং শোভনীয় নয় একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য। তো মানুষ সেখানে এই ধরনের প্রথম কথা হলো যে বিদেশে আমরা যখন চাকরি করেছি দেখেছি যে আপনি কিন্তু সংবাদ মাধ্যমকে রিচ করতে পারবেন না তাদের অনুমতি ছাড়া। জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তিনিও উপস্থিত ছিলেন সমাবেশে। লন্ডনে উপস্থিত আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও আছে। এখানে কিভাবে হচ্ছে এখন, যদি ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা যদি অনুমতি নিয়ে একটা কনফারেন্স করছেন এবং সেখানে যদি ওনারা ইনভাইট করেন শেখ হাসিনাকে ভার্চুয়ালি পার্টিসিপেট করার জন্য, সেটা হয়তো করতে পারেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে অবস্থান করছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় 2 দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন দুলি মল্লিক। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি ও উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার সুরাহায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রায় ঘণ্টা তিনেকের এই বৈঠকে সাম্প্রতিক ইস্যুসহ 2 দেশের চলমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও আলাপ হয়।
পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলা ও সংখ্যালঘু প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান ভারত সরকারের প্রতিনিধি। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. বৈঠকে তুলে ধরা হয় বাংলাদেশের অবস্থানও। আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাব দেন সচিব। ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে, সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায়, কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। এ বৈঠকের মধ্য দিয়ে দুদেশের বোঝাপড়ার দূরত্ব কমবে বলে আশা করা হচ্ছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুই দেশের মাঝে যে মেঘ জমেছে তা সরিয়ে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হয়েছে ভারত বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে, যেমন জলবায়ু পরিবর্তন, সেগুলো আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। শুধু বাংলাদেশি নয়, ভারতীয় ফ্যাক্ট চেকাররাও বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপতথ্য ছড়াচ্ছে। হাসিনা সরকারের পতন ও তার ভারতে আশ্রয় নেওয়ার পর তারা যেন ভুয়া খবরের মেশিনে পরিণত হয়েছে। ভারতীয় ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত বলছেন, ভারতীয় একটি গোষ্ঠী বিশেষ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই অপতথ্য ছড়াতে তৎপর হয়ে উঠেছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। বাংলাদেশে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারি। সম্প্রতি এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের আজতক বাংলা, রিপাবলিক বাংলা, TV9 বাংলা, জি24 ঘণ্টা, ক্যালকাটা নিউজ, আর+, নিউজ এক্স সহ বেশ কয়েকটি গণমাধ্যম, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি ফ্যাক্ট চেকার গ্রুপ রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারির দাবি সঠিক নয়। এটি একটি মাদ্রাসার মাহফিলে অস্থায়ী দোকানপাটে মহিলা প্রবেশ প্রসঙ্গে মাইকিংয়ের ভিডিওর খণ্ডিত অংশ। শুধু এটিই নয়, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় মিডিয়ায় লাগাতারভাবে এমন ভুয়া খবর প্রচার করা হচ্ছে। ভারতীয় ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, কয়েকটি মিডিয়া এজেন্ডা ভিত্তিক অপতথ্য প্রচার করছে। কিছু কিছু সংবাদ মাধ্যম একদম এজেন্ডা নির্ভরভাবে একদম একটা ইচ্ছে করেই অপতথ্যটা চালিয়ে যেতে পারছে। বিশেষ একটা সংবাদ মাধ্যম ধরুন রয়েছে যারা একটু বেশি তথ্য অপপ্রচার করছে। তিনি বলেন, গত 3 মাসে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় যেসব খবর প্রকাশ হয়েছে তার 65 থেকে 70% ভুয়া, আর এক্ষেত্রে বাংলার চেয়ে হিন্দিভাষী মিডিয়া এগিয়ে রয়েছে। বিগত যদি আমি 2-3 মাসের দিকে দেখি, কোথাও গিয়ে আমার মনে হয় সত্যি ভারতের মিডিয়ার দিক থেকেই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে অনেকটা বেশি হচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ভারতের দিক থেকে 65 to 70-র মধ্যে কোথাও একটা আমরা সেই রেশিওটাকে রাখতে পারি এবং সেটা বাংলাদেশের দিকে 30 থেকে 35%। কোনো আইনি বাধা না থাকায় কয়েকটি মিডিয়া বেশ বেপরোয়া আচরণ করছে বলে জানান তিনি।
এটা যদি নিজের দেশের বিষয় হতো তখন এখানে প্রশাসনিক জায়গা আছে, এখানে বিভিন্ন রকম জায়গা আছে, এবং যেহেতু এটা প্রতিবেশী দেশের বিষয় ক্ষেত্র, এখানে কোনো তাকে আইনের তাকে মুখোমুখি হতে হবে না পারতপক্ষে, এই জন্য কারণ বিদেশের আইন কোনো প্রযোজ্য হবে না, সে কারণে তারা আরো স্বাধীনভাবে জিনিসটা আরো একদম খোলা হাত পা নিয়ে করতে পারছে। তথ্যের চেয়ে অপতথ্য বেশি থাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মানুষ মিস ইনফর্ম যত হচ্ছেন তার থেকে কম ইনফর্মড হচ্ছেন, যে কারণে আমার মনে হয় সম্পর্কটা আরো তলানির দিকে যাচ্ছে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। গুজব, অপতথ্য মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইইউ এর ১৯ রাষ্ট্রদূত তেজগাঁও কার্যালয়ে দেখা করতে গেলে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার নির্বাচন দিবে বলে জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে দূতাবাস আছে ইউরোপীয় ইউনিয়নের ৭ দেশের। ইইউর হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার এই ৭ রাষ্ট্রদূতের পাশাপাশি দিল্লি থেকে উড়ে আসা আরও ১১ রাষ্ট্রদূতকে নিয়ে সোমবার তেজগাঁও কার্যালয়ে দেখা করতে যান প্রধান উপদেষ্টার সাথে। মিলার জানান, ইইউ বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি গণতন্ত্রের পথে বর্তমান সরকারের যাত্রায়ও পূর্ণ সমর্থন আছে ইইউর। is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি গুজব ও অপপ্রচারে নেমেছে। এদের মোকাবেলায় ইইউর সমর্থন চান ডক্টর ইউনূস। Campaign of misinformation, global campaign. It's a very powerful campaign, and we are struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. The fact that you came also a message that is not too bad for everybody to come here. But we seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচন এই দুই লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। What I explained to people that look, if you have to have the election, there are certain reforms have to be finished before the election. There's an election reform commission already, so we have to wait for their report so that we can incorporate it in the election process. If you hold the election now, it will be the old-fashioned election, and all the old-fashioned problems may come back. বাংলাদেশের সংখ্যালঘু সহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গত আমলে যারা হাজার কোটি টাকা চুরি করেছে তাদের অপকর্মের তদন্ত করতে দুদককে আহ্বান জানান তিনি। শিউলি শবনমের রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতা বাড়াতে এই আলোচনা সভা। এতে যোগ দিয়ে দুদক সংস্কার কমিশন প্রধান বলেন, বিচারহীনতা, আইনের শাসনের অভাব ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে মানুষ দুর্নীতিকে স্বাভাবিকভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছে। অন্ততপক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায়। আইন উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে দুদক, উচ্চ আদালত সব থাকা সত্ত্বেও প্রকৃত চোর ও দুর্নীতিবাজদের কোনো বিচার হয়নি। শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল। দুদককে গতিশীল করতে শিগগিরই নতুন কমিশন গঠন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। অবিলম্বে দুদকে বর্তমান আইনে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়ার চিন্তা
আমাদের সরকারের কারো মধ্যে রয়েছে, চিন্তা রয়েছে। আবার ইফতেখার ভাইরা একটা অন্তর্বর্তীকালীন অবস্থার কথা বলছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য আবার আইন চেঞ্জ করতে হবে। এখন আবার আইন চেঞ্জ করার পর ধরেন সংস্কার কমিশনের প্রস্তাব মধ্যে যদি আবার কমিশন গঠন করি, ওটা কেমন দেখায়? রাজনৈতিক নেতাদের দোষারোপ করতে গিয়ে প্রকৃত অপরাধীদের কেউ যেন পার না পায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। দুদককে অচল রাখা যাবে না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন পঞ্চ পাণ্ডব নামের গ্রুপটি শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে। শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠার পেছনেও উৎসাহ জুগিয়েছে এই পঞ্চ পাণ্ডব। যদিও ক্ষমতা আঁকড়ে থাকতে শেখ হাসিনা নিজেও প্রশ্রয় দিয়েছিলেন কাদের চক্রকে। বিশ্লেষকরা বলছেন এরা নিজস্ব লোকদের দলের বিভিন্ন পদে এনে সাংগঠনিক কাঠামো দুর্বল করেছেন। তাদের নেতৃত্বে চলেছে সীমাহীন লুটপাট, যা আওয়ামী লীগের পতনকে ত্বরান্বিত করেছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগ চরম অনিশ্চয়তায় পড়েছে। ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা দলটির বিনাশের পেছনে ওবায়দুল কাদেরের নেতৃত্বে পঞ্চপাণ্ডবের দায় দেখছেন অনেকেই। শেখ হাসিনার পরেই আওয়ামী লীগে মূলত ৫ নেতার প্রভাব ছিল বেশি। পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত এই ৫ নেতা হলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বিশ্লেষকেরা বলছেন এই পঞ্চপাণ্ডবের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণেই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিরোধ মীমাংসার ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা তৈরি করেছেন। কিছু লোক প্রধানমন্ত্রীকে মিসগাইড করছে, তার ভিতরে এই নামগুলি হলো হাসান মাহমুদ আছে, ওবায়দুল কাদের আছে। এমনভাবে সরকারকে বা সেই সময় প্রধানমন্ত্রীকে বুঝিয়েছিল যে না, সুন্দর দেশ চলছে, এত সুন্দর সব চিন্তাও করতে মানুষ কত শান্তিতে আছে, মানুষ ধারে কাছে যেতে দেয় না। তার ব্যারিকেড ছিল একটা, না বুঝতে দেওয়ার কারণেই উনি এই যে এই অন্ধকারের মধ্যে ছিলেন বলে কিন্তু এই ভয়ানক পরিণতিটা হলো। আওয়ামী লীগের আমলে দুর্নীতির যে মহোৎসব চলেছে তার পেছনেও মূল ভূমিকা রেখেছে এই পঞ্চপাণ্ডব। কিছু ব্যবসায়ীকে অবাধে বিদেশে টাকা পাচার করার সুযোগ করে দিয়েছেন। কোনো শাসক, পৃথিবীর কোনো শাসক এভাবে অন্যকে অবাধে টাকা পাচার করার সুযোগ করে দিতে পারে না। তবে তাদেরকে দুর্নীতি করার সুযোগ শেখ হাসিনাই করে দিয়েছেন, যা আওয়ামী লীগের পতনে ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। উনি প্রচুর মানুষকে দুর্নীতি করার অবাধ সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি ওনার পতনের পেছনে প্রধান কারণ হলো যে ওনার এই লাগামহীন দুর্নীতির প্রতি ওনার যে আপনার অনুমোদন, এবং এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, দুর্নীতির বিরুদ্ধে যাতে মানুষ কথা বলতে না পারে সেই জন্য উনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে তাতে অদূর ভবিষ্যতে দলটির রাজনীতিতে ফেরা খুব কঠিন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ থেকে এই দাম কার্যকর হবে। মফিউর রহমানকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরেই অস্থির। এ অবস্থায় বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ব্রিফিংয়ে জানানো হয় এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা এবং খোলা তেল ১৪৯ টাকা ছিল। যে দামটা ছিল আগে লিটারে ১৬৭ টাকা, সেটাকে আমরা এখন আপনার ১৭৫ টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে ৮ টাকা লিটারে বেড়েছে। দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। ওনারা মাসে একবার বসার জন্য সম্মত হয়েছেন। বাণিজ্য উপদেষ্টা বলেন বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অনেকটাই বেড়েছে, যেই কারণে দেশে স্থানীয় মজুতদারিও বেড়েছে। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে মূল্য নির্দিষ্ট করা
আজকে থেকে যেহেতু মূল্যটা কার্যকরী হবে, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। সর্বশেষ গত এপ্রিলে সয়াবিন তেলের দাম 167 টাকা নির্ধারণ করা হয়েছিল। এই মুহূর্তে এর থেকে বেটার কোনো কিছু করার সুযোগ নেই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের সময় হরিলুট হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে। কারণ ছাড়াই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্প গ্রহণ আর নকশা প্রণয়নে অনিয়ম করে হাজার কোটি টাকা লুটে নিয়েছে কর্মকর্তা কর্মচারী সহ আওয়ামী লীগ নেতারা। আর এ কাজে সহায়তায় দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের 22 মামলায় অভিযুক্তদের বসানো হয় প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে বিভিন্ন মেগা প্রকল্পের বিপরীতে আওয়ামী লীগ সরকারের আমলে 16 বছরে বরাদ্দ দেওয়া হয় প্রায় 18,000 কোটি টাকা। কিন্তু প্রকল্প গ্রহণ ও নকশা প্রণয়নে অনিয়মের কারণে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প ব্যয় বেড়েছে 2,848 কোটি টাকা। 3 দফা নকশা পরিবর্তনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় বেড়েছে 1,049 কোটি টাকা। সিটি আউটার রিং রোড প্রকল্পে 4 দফা নকশা পরিবর্তনে ব্যয় বেড়েছে 2,468 কোটি টাকা। উন্নয়নের নামে সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে মনে করেন রাজনীতিকরা। তারা অর্থ লুটপাটের বিষয়টি তদন্তেরও দাবি জানান। জনগণের উন্নয়নে খুব বেশি চিন্তা হয় না, বেশি চিন্তা তাদের হয় নিজেদের উন্নয়ন নিয়ে, এবং এগুলো তারা মেগা যে প্রকল্প এগুলোর মাধ্যমে কিন্তু তারা করেছে। যে টানেল করেছে এটাতে জনগণের কোনো উপকার হয়নি, কিন্তু আওয়ামী লীগ নেতারা সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, জনগণের সম্পদ লুট করেছেন। সিডিএর বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগে 2012 এবং 2013 সালের দুদকের মামলায় চার্জশিটের আসামিরা আছেন প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদে। এর মধ্যেই এএমএম হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মাহফুজুর রহমানকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আহমেদ মঈনুদ্দিনকে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, মঞ্জুর হাসানকে অথরাইজেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে 11 নভেম্বর বরখাস্ত হয়েছেন সিডিএর অথরাইজেশন অফিসার মোহাম্মদ হাসান। তবে অন্যরা এখনও বহাল তবিয়তে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রকল্পতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি। সম্ভাব্যতা যাচাই আর নকশা অনুমোদন ছাড়া প্রকল্প নেয়ায় শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে 4,000 কোটি টাকার অনিয়ম হয়েছে। ইম্প্যাক্ট না চিন্তা করে আপনি 70-80 জন মানুষের জন্য অর 2% মানুষের জন্য করছেন, এইটা তো অ্যাবসলিউটলি রং ফ্রম আ প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ। প্রকল্পের অনিয়মের কথা স্বীকার করেছেন সিডিএর চেয়ারম্যান। দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। এই টাকাটা সম্পূর্ণ অপচয় হয়েছে। এই অপচয় আমি বলবো যে এইটাও একটা দুর্নীতি। এই জিনিসগুলো সবার কাছে সম্মুখে তুলে ধরা হোক। বাংলাদেশের প্রতিটি কপর্দকে আমাদের চিন্তা করা উচিত খরচ করার জন্য, যাতে আমরা সততা এবং ন্যায়নিষ্ঠার মাধ্যমে জনগণের অর্থকে ব্যয় করতে পারি। আওয়ামী লীগ শাসনামলে সিডিএর চেয়ারম্যানের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং জানে আলম দোভাষের সময় এই দুর্নীতি হয়েছে। খুশি রাখতে 34 কর্মকর্তা কর্মচারীকে 10 কোটি টাকা খরচ করে পাঠানো হয়েছিল বিদেশ ভ্রমণে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। 90,000 পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে নিয়োগ দিয়েছে হাসিনা সরকার। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বেগম রোকেয়ার মতো সবাইকে কল্পনা শক্তি কাজে লাগানোর আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষ যা কল্পনা করতে পারে তা বাস্তবায়নও করতে পারে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে, এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। এখানে কেউ বাধা নেই, কল্পনাতে কারো কোনো বাধা নেই। বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে, পরিবার আমাকে বাধা দিয়েছে, তা বলা যাবে না, কারণ এখানে বাধা নাই।
কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। গত 15 বছরে প্রতিবেশী দেশ থেকে অনেক সুবিধা নিয়েছে। এখন সুবিধা না পেয়ে দেশটি মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এ নিয়ে প্রতিবেশী দেশকে বাড়াবাড়ি না করারও আহ্বান জানান তিনি। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনা শিল্পকলা একাডেমিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হলেও অভিযানে আশানুরূপ অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। এই পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম, কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, সবার জন্য আইন সমান। পাশের দেশ মিথ্যা ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গত 15 বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে। 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিচ্ছে আমাদের। এরা এত সুবিধা নিচ্ছে যে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রচারণা করছে। কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না, সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের এবং সশস্ত্র বাহিনীর সদস্যদেরও বলবো, সবার জন্য আইন একইভাবে প্রয়োগ হবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ইউনিট, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিটিপি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কথা বলেন। কোন নিরপরাধ জন্য শাস্তি না পায়, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত 15 বছরে 80 থেকে 90 হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন ডিএমপি কমিশনার। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডের দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নতুনভাবে নাগরিক সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে কমিশনার জানান, চাঁদাবাজি, ফুটপাত দখল ও ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা পুলিশকে সক্রিয় করা হয়েছে। জোর দেওয়া হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনায়। সুমাইয়া খানের রিপোর্ট। হাসিনা সরকারের আমলে নিয়োগ পেয়েছেন 1,20,000 পুলিশ সদস্য, যার মধ্যে 90,000 জনকে চাকরি দেওয়া হয় নতুন পদ সৃষ্টি করে। এদের বেশিরভাগই কনস্টেবল ও এসআই। নিয়োগে প্রাধান্য পায় রাজনৈতিক পরিচয়। ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে ডিএমপি কমিশনার জানান, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ নিয়োগে চাকরিবিধি মানা হয়নি। গত 15 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে, নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। যদি 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ রিক্রুটেড। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা প্রার্থনা করে ডিএমপি কমিশনার জানান, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ। জুলাই আগস্টের পরবর্তীতে যে অরাজকতা বা যে লুটপাট, যে ডাকাতি শুরু হয়েছিল, সেটা তো এখন বন্ধ আছে। নিশ্চয়ই থানা ফাঁড়িও কাজ করতেছে। ফুটপাত সহ রাস্তা দখল করা হচ্ছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশ সহ সকল শাখাকে কাজে লাগানোর কথাও জানান তিনি। ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিট, এর বাইরে ক্রাইম নিয়ে কাজ করে আরও 8টি ইউনিট, তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি। রাজধানীর সড়কে যান চলাচল সহজ করতে ট্রাফিক ব্যবস্থার উপর বেশি নজরদারি করা হচ্ছে বলেও জানানো হয়। ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। 11 ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বাংলাদেশের পতাকা অবমাননা ও হাই কমিশনে হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারত সরকার ও তাদের গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11 ডিসেম্বর আমরা পল্টন সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব।
চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের মামলা পরিচালনায় কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন। সংবাদ সম্মেলন তিনি বলেন, গত 2 ডিসেম্বর মামলায় শুনানির সময় চিন্ময় দাসের কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এতে চিন্ময় ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হননি বলেও জানান তিনি। সে সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার সহ 11 দফা দাবির কথাও জানানো হয়। আমরা চিন্ময় দাসের মামলায় কোনো আইনজীবীকে বাধা প্রদান করিনি। মিস মামলা যিনি দায়ের করবেন তার পক্ষে যদি কেউ শুনানি না করেন মামলাটা নথিজাত হবে, অর্থাৎ মঞ্জুর না মঞ্জুর কিছু হবে না। আমার মনে হয় কোর্ট ন্যায় বিচার করেছেন, ওনার মামলাটা ইচ্ছা করলে যদি নথিজাত করতে পারত, কিন্তু উনি শুনানির জন্য একটা তারিখ দিয়েছেন। শেষ হলো হরণ চন্দ্রের 40 বছরের মামলা। 20 লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন মামলার খরচ হিসেবে। আগামী 3 মাসের মধ্যে মামলার খরচের সব টাকা দিতে সোনালী ব্যাংককে নির্দেশ দেয় বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ। মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে এই রায় দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে জানান আইনজীবী। এর আগে হরণচন্দ্রের দীর্ঘ বিচার প্রক্রিয়া নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রচার করে 21 টেলিভিশন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন আদালতের বারান্দায়। তবে আজকের দিনটি তার জন্য ব্যতিক্রম। 40 বছর পর মামলা জিতলেন সর্বোচ্চ আদালতে। জীবনের শেষ বেলায় আদালতের এমন আদেশ পেয়ে খুশি হরণচন্দ্র। বললেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি 2 মেয়েকে লেখাপড়া শিখাইছি। 20 লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকেও অশেষ ধন্যবাদ। 40 বছর আগে ব্যাংকের 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হরণচন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে। মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। এভাবে 4 দশক কেটে গেলেও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। সোমবার যা দেখে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ। হরেনচন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। তবে আদেশের পর সোনালী ব্যাংকের পক্ষে আইনজীবী বললেন, এখনও আইনি লড়াই করবে সোনালী ব্যাংক। 20 লক্ষ টাকা যে কস্ট দায়ের করেছেন সোনালী ব্যাংক, যে আমাদের সিনিয়র আইনজীবী আছেন এবং আমরা ব্যাংকে অবগত করার উপর রিভিউর ব্যবস্থা আছে, সিস্টেম আছে। এখন হরণচন্দ্রের অপেক্ষা রায় বাস্তবায়নের। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পোশাক শ্রমিকদের জন্য শতকরা 9 ভাগ বেতন বাড়ালো সরকার। নিয়ম অনুযায়ী প্রতি বছর 5% ইনক্রিমেন্টের সাথে নিম্নতম মজুরির 4% যুক্ত করা হলো। ডিসেম্বর মাসের বেতনের সাথে যোগ হবে এই ইনক্রিমেন্ট। সচিবালয় সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানিয়ে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, মালিক শ্রমিকদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন ভাতা নিয়ে পোশাক শিল্পে যে অস্থিরতা ছিল থাকবে না বলেও মনে করেন শ্রম উপদেষ্টা। বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4 ভাগ যুক্ত করে সর্বমোট 9 ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। দর্শক, এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পলাতক আওয়ামী মন্ত্রী এমপিদের মিলন মেলা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে ঢাকার স্পষ্ট বার্তা, স্বার্থ নির্ভর সম্পর্কের কথা বলছে দিল্লি। অপপ্রচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। 18 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 8 টাকা, আজ থেকে কার্যকর। সিডিএতে হরিলুট, 1000 কোটি টাকা লুটে নিয়েছে কর্মকর্তা সহ আওয়ামী লীগ নেতারা।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।